আমি অনেক দেখাশোনার পর শেষমেশ একটা অনাথ মেয়েকে বিয়ে করেছিলাম। তার একটা 13 বছরের বোন ছিল। বিয়ের সময় আমার বউয়ের সাথে তার বোনও আমার বাড়িতে চলে আসে, আর সে সারাদিন আমার বউয়ের পেছনে পেছনে ঘুরত। এতে আমার খুব রাগ হতো। সে রাতের বেলায়ও আমাদের ঘরে এসে শুতো। একদিন আমি আমার বউয়ের উপর খুব রাগ দেখালাম আর জোর করে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তারপর যখন আমি ওই ঘরে ঢুকলাম তখন আমার প্রাণটা বেরিয়ে গেল। কারণ ওখানে তো বিয়ের প্রথম রাতে যখন আমি ঘরে আসি তখন আমি খুব আনন্দে ছিলাম। আমি ফুলসার গিফট এনেছিলাম, তার সাথেও ভালোবেসে আরেকটা গিফট কিনে এনেছিলাম। আমি ওর জন্য ফুলের মালা কিনে এনেছিলাম, কারণ আমি জানতাম মেয়েদের এই ধরনের উপহার খুব পছন্দ। কিন্তু যেই আমি আমার ঘরের দরজাটা খুললাম আমি চমকে উঠলাম। সামনের দৃশ্যটা খুবই আশ্চর্যের। আমার বউয়ের 13 বছরের বোন তার সাথে বসেছিল আর সে কাঁদছিল। এই কান্না কোন সাধারণ কান্না নয়, সে খুব জোরে জোরে কাঁদছিল। সে আমার তন্বীকে খুব চিন্তায় ফেলে দিয়েছিল। তন্বী তার বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, তন্বী, ওর কি হয়েছে? ওর শরীর ঠিক আছে তো? তন্বী বলে, হ্যাঁ ঠিক আছে। ও কাঁদছে কারণ আমি নতুন জীবন শুরু করতে চলেছি, তাই ওর মনে হচ্ছে ওকে দেখার আর কেউ নেই। ওকে দেখে আমার খারাপ লাগলো। আমি এগিয়ে গিয়ে ঐশীর মাথায় হাত রেখে বলি, তোমার কোন চিন্তা নেই। তুমি তন্বীর বোন হও, তার মানে তুমি আমারও বোন। তুমি আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। তন্বী, তুমি এই কথাটা ওকে বলনি? তন্বী বলে, হ্যাঁ আমি বলেছি, কিন্তু বাচ্চা তো ও ঠিক ভরসা পাচ্ছে না। কিছুদিন সময় দাও, ও ঠিক হয়ে যাবে। বরং একটা কথা বলবো? আমি হেসে বলি, তন্বী, তোমার অনুমতি নেওয়ার কোন প্রয়োজন নেই। তন্বী বলেন, ও কি আজ আমার সাথে শুতে পারে? যতদিন না ও স্বাবলম্বী হচ্ছে আমি ওকে ছাড়তে পারছি না। ও একা থাকতে খুব ভয় পায়। মা বাবা মারা যাওয়ার পর থেকে ও ছোটখাটো ব্যাপারে ভয় পেয়ে নিজের শরীর খারাপ করে বসে। আমি বিয়ের পর ওকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে চাই না। আমি তন্বীর অসুবিধাটা বুঝতে পারি। আমি বলি, ঠিক আছে, তুমি আজ ওকে নিয়ে এই ঘরেই শুয়ে পড়ো। আমি বরং অন্য ঘরে গিয়ে শুচ্ছি। তন্বী উঠে আমার কাছে এসে বলে, আপনার এই উপকার আমি কোনদিন ভুলব না। আমি চিরটাকাল আপনার কাছে ঋণী থাকব। শুধু আপনাকে আর একটা অনুরোধ, বাড়ির কেউ যেন জানতে না পারে যে আপনি অন্য ঘরে শুচ্ছেন। ঐশী খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নেবে, তারপর সে আর জেদ করবে না। আমি বলি, তন্বী, আমি তোমার অবস্থা বুঝতে পারছি, তুমি চিন্তা করো না। তাছাড়া কালকেই সব অতিথিরা ফেরত চলে যাবে, তারপর আমরা তিনজনেই এই ঘরে শুতে পারবো। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। তন্বীকে আমি শান্তি দিলাম, কিন্তু আমি নিজেকে কি করে শান্ত করি? আমি ভাবছিলাম যে ঐশী কি এভাবে সব সময় আমাদের মধ্যে চলে আসবে? আমি কি তন্বীর কথা মেনে নিয়ে ভুল করলাম? আমি অনেক কষ্টে নিজের মাথা থেকে এসব কথা দূর করি। আমার মনে হলো যে বাচ্চারা এরকমই হয়, তারা যাকে ভালোবাসে তাকে অন্য কারোর সাথে দেখতে পারে না। আমি ঐশীর খুব ভালোভাবে খেয়াল রাখতে শুরু করলাম। সে একটা সরল সাদাসিধে মেয়ে, সে একটু ভয়ে ভয়ে থাকে। এমনিতেই আমার এরকম বাচ্চাদের উপর অনেক দয়া ছিল। আমি বুঝতে পারি যে তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, তাই সে এইরকম হয়ে গেছে। আমাদের বিয়ের 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু এখনো ঐশী তার দিদির ঘরে শুয়ে থাকে। একদিন আমি ঐশীর জন্য একটা ব্যাগ কিনে আনি। আমার বই কিনে আনার ইচ্ছে ছিল, কিন্তু আনতে পারলাম না, কারণ আমি জানতাম না ঐশী কতদূর পড়াশোনা করেছে। আমি বাড়ি এসে দেখি তন্বী রান্না করতে ব্যস্ত আর ঐশী উঠোনে বসে তার দিদিকে দেখছে। আমি হাসি মুখে ঐশীর পাশে গিয়ে বসলাম। তন্বী আমাকে দেখে সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে উঠোনে চলে আসে। আমি তন্বীকে ইগনোর করে ঐশীকে বলি, দেখো ঐশী, আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি। ঐশী আমাকে দেখে কাঁদতে শুরু করে। সে দৌড়ে গিয়ে তার দিদির পেছনে লুকিয়ে পড়ে। আমি ওর ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম।
ও সব সময় এরকম লুকিয়ে লুকিয়ে কেন থাকে? কিন্তু তখন আমি জানতাম না যে এ কেন। উত্তর যখন আমি জানতে পারবো তখন আমার একটা বড় ধাক্কা লাগবে। আমি আদর করে বললাম, ঐশী, আমার কাছে এসো। দেখো, আমি তোমার জন্য ব্যাগ এনেছি। আমার কথা শুনে ঐশী আরো জোরে কাঁদতে শুরু করে। তন্বী আমার দিকে রেগে তাকায় আর বলেন, আপনি দয়া করে আমার বোনের থেকে দূরে থাকুন। আপনি আমার স্বামী হন, কিন্তু ঐশীর তো কেউ হন না, তাই আপনি দয়া করে ওর সাথে কথা বলবেন না। তন্বীর কথাগুলো আমাকে খুব আঘাত দিল। আমি তো ঐশীকে নিজের বোনের মতনই দেখতাম। আমার খুব রাগ হয়ে গেল। আমি তন্বীকে বলি, আমি যখন ঐশীর কেউ হই না, তখন তাকে আমার বাড়িতে কেন রেখেছ? এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি রাস্তায় ঘুরতে থাকি। নিজের ব্যবহারের জন্য আমার আফসোস হচ্ছিল। ঐশী তো জোর করে আমার বাড়িতে থেকে যায়নি, আমি ওকে থাকতে বলেছি তাই ও আছে। বাড়িতে তো আমরা তিনটে মাত্র লোক। ওরা আসার আগে আমার বাড়িটা একদম চুপচাপ আর ফাঁকা থাকত। আমার মা 2 বছর আগে মারা গেছেন, তারপর থেকে আমি একদম একা হয়ে গিয়েছিলাম। নিজের খেয়াল নিজেকেই রাখতে হতো। আমি বাড়িতে একা থাকতাম, তাই কোন কাজের মেয়ে আমার বাড়িতে কাজ করতে চাইতো না। আমার এক বন্ধু আমাকে বিয়ে করার পরামর্শ দেয়। আমি তাকে বলি আমার জন্য একটা পাত্রী খুঁজে দিতে। সে আমাকে বলে যে তার চেনা একটা অনাথ মেয়ে আছে যার নাম তন্বী। সে আমাকে বলেছিল যে তন্বীকে বিয়ে করলে তার ছোট বোনকে আমার বাড়িতে নিয়ে আসতে হবে, আমাকে তার দেখাশোনা করতে হবে, তার লেখাপড়ার খরচ দিতে হবে, তারপর ও যখন বড় হয়ে যাবে তখন একটা ভালো ছেলে দেখে তার বিয়ে দিয়ে দিতে হবে। আমিও উদার মনে তন্বীর বোনের দায়িত্ব নিতে রাজি হয়ে যাই, কারণ ভগবান আমাকে যা দিয়েছিল তাতে আমি অনায়াসে তার খাওয়াপড়া আর লেখাপড়ার খরচ চালাতে পারব। তখন কি আর আমি জানতাম যে ঐশী আর 5টা বাচ্চাদের মতন নয়? সে একটু অন্যরকম। সে একদিন আমার গলার কাঁটা হয়ে উঠবে, যাকে আমি না গিলতে পারবো না ফেলতে পারবো। আমি ঠিক করলাম যে আমি কিছুদিন অপেক্ষা করব, দেখব যে ঐশীর বোধবুদ্ধি হয় কিনা, তারপর আমি কিছু একটা করব। আমি বাড়ি ফেরার আগে হোটেল থেকে খাবার কিনে নিয়ে গেলাম। আমি জানি যে তন্বী আমার উপর খুব রেগে আছে। ওর রাগটা আমাকেই ভাঙাতে হবে। আমি যখন বাড়ির দরজার সামনে গেলাম, তখন ঐশীর গলার আওয়াজ আমার কানে আসে। সে তার দিদিকে বলছিল, দিদি, তোর কি এবার ডিভোর্স হয়ে যাবে? আর তুই আমার সাথে আমাদের বাড়িতে ফেরত চলে যাবি, যেখানে শুধু তুই আর আমি থাকব, তৃতীয় কোন ব্যক্তিকে সহ্য করতে হবে না। তন্বী রেগে গিয়ে ঐশীকে চুপ করতে বলে। ঐশী হাসতে শুরু করে আর বলে, এখন তো রাগী বরটা বাড়িতে নেই, এখন তুই আমাকে আমার আসল নাম ধরে ডাকতে পারিস। এই কথাটা শুনে আমি খুব অবাক হলাম। ঐশীর আরো একটা নাম আছে যেটা আমার থেকে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু কেন? আমার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যার উত্তর আমার কাছে ছিল না। আমি দরজাটা খুলে বাড়ির ভেতরে ঢুকলাম। তন্বী প্রতিদিনের মতন আমার জলখাবার বানাচ্ছিল। হঠাৎ সে কাজ থামিয়ে জিজ্ঞেস করে, আপনি ঐশীর জন্য ব্যাগ কেন কিনে এনেছিলেন? আমি বলি, আমি চাই যে ঐশী পড়াশোনা করুক। তন্বী হেসে বলে, পড়াশোনা কিসের পড়াশোনা? ঐশী তো কোন দিন স্কুলেই যায়নি। ওর পড়াশোনা করার ইচ্ছে নেই, তাই আমরা ওকে স্কুলে ভর্তি করাইনি। কথাটা আমার খুব একটা ভালো লাগলো না, কিন্তু আমি আগে থেকেই রেগেছিলাম, তাই আর কথা বাড়ালাম না। আমি অফিসের জন্য বেরিয়ে গেলাম। কিন্তু ঐশীর কথাগুলো আমার মাথায় ঘুরতে থাকে। তার অদ্ভুত রকমের আচরণ, আমাকে দেখে কেঁদে ফেলা, আর আমার আর তন্বীর ডিভোর্সে খুশি হওয়া, এসব তো কোন সাধারণ লক্ষণ নয়। আর ঐশী কোন দুধের শিশু নয়, সে 13 বছরের একটা মেয়ে। এই বয়সের মেয়েরা তো অনেক কিছু বোঝে। ব্যাপারটা অতটাও সহজ নয় যতটা আমি ভেবেছিলাম। বিকেলে যখন আমি বাড়ি ফিরে এলাম, তখন ঐশী আমাকে রাগানোর অনেক রকম চেষ্টা করে। আমাকে দেখে অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। আমি যখন তন্বীর সাথে কথা বলতে যাই, তখন সে তন্বীর হাত ধরে তাকে ঘরে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তন্বী বাইরে এসে আমায় বলেন, আপনি রাতের খাবারটা খেয়ে নিজের ঘরে চলে যান।
তারপর আমরা দুই বোন খেতে বসব। ঐশী জেদ ধরে বসেছে যে যতক্ষণ আপনি বাইরে থাকবেন ততক্ষণ ও ঘরের বাইরে বেরোবে না। আমার তো খুব রাগ হচ্ছিল, কিন্তু আমি কোন রকমে নিজেকে সামলে তন্বীকে বললাম, ঠিক আছে, ঐশী না হয় পরে খাবে, কিন্তু তুমি তো আমার সাথে বসে খাও। তন্বীর উত্তর আমার মাথায় আগুন জ্বালিয়ে দিল। সে বলে, আপনি তো জানেন যে ঐশী কিরকম জেদি মেয়ে, ও হাঙ্গামা শুরু করবে, তাই আপনি আমার কথা মেনে নিন। এই বলে তন্বী নিজের ঘরে চলে যায়। আমি আর নিজের রাগ সামলাতে পারলাম না। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর তন্বীর ঘরের দিকে এগোতে থাকি। আমি তন্বীর গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সে ঐশীকে বলছিল, বাবার সাথে যদি তুইও মরে যেতিস তাহলে আমি শান্তি পেতাম, অন্তত আমার জীবন বেঁচে যেত। কে জানে তুই আমার কোন পাপের শাস্তি। আমি দরজাটা খুলে ঘরের ভেতরে ঢুকে ঐশীর হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে এলাম। এটা দেখে তন্বী চমকে যায় আর বলেন, আপনি আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওর হাতটা ছেড়ে দিন, মনে হচ্ছে আপনি নিজের মধ্যে নেই। সত্যি বলতে আমি নিজের মধ্যে ছিলাম না। আমার বোধবুদ্ধি কাজ করছিল না। যদি করত তাহলে আমি এমনটা করতাম না। আমি ঐশীকে নিয়ে গিয়ে অন্য একটা ঘরে বন্ধ করে দিলাম। তারপর তন্বীর হাত ধরে তাকে আমার ঘরে নিয়ে এলাম। এসে আমি তন্বীকে জিজ্ঞেস করলাম, আমাকে সত্যি করে বলো, তোমার বোন এরকম ব্যবহার কেন করে? তন্বীর চেহারার রং পাল্টে গেল। সে কাঁদতে শুরু করে আর বলেন, আপনার দুটি পায়ে পড়ি, আপনি আমার বোনকে ছেড়ে দিন। ও খুব ভীতু, ও খুব ভয় পেয়ে যাবে, ও মরে যাবে। ও একটা রাত তো দূরের কথা, একটা মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারে না। আমি চিৎকার করে বলি, কেন? আজকাল তো ছোট ছোট বাচ্চারাও তাদের মাকে ছেড়ে থাকতে পারে। এ তোমার কি রকম বোন যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না? আমার এসব একদম পছন্দ নয়, আর আমি আর এসব সহ্য করব না। তুমি তোমার এসব কান্নাকাটি বন্ধ করো। কিন্তু সে আরো জোরে কাঁদতে থাকে। আমি ঘরের বাইরে বেরিয়ে এসে ঘরে তালা লাগিয়ে দিলাম। তারপর নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে দিলাম, যাতে তন্বী আর ঐশীর আওয়াজ আমার কানে না আসে। দুই বোন মিলে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল। মনে হচ্ছিল তারা পারলে দরজাটাই ভেঙে ফেলবে। বেশ কিছু ঘন্টা ধরে এটাই চলতে থাকে, কিন্তু ভোর হওয়ার কিছুক্ষণ আগে দুজনেই থেমে যায়। দুটো ঘর থেকে কোন আওয়াজ আসে না। আমি বাধ্য হয়ে ঐশীর ঘরের দিকে এগোলাম। আমি ঐশীর কাছে ক্ষমা চেয়ে তাকে তন্বীর কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যেই আমি ঐশীর ঘরের দরজাটা খুললাম, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কারণ ওই ঘরে তো একটা ছেলে বসে আছে। আমি কাছে যেতেই সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে। আমি তাকে ঝাঁকিয়ে বলি, আমার সামনে চোখের জল ফেলে কোন লাভ হবে না। সত্যি করে বলো, তুমি কে? আর ঐশী কোথায়? ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, আমি যদি আমার সত্যিটা আপনাকে বলি তাহলে আপনি আমাকে বিক্রি করে দেবেন না তো? শুনে আমি অবাক হয়ে গেলাম। বললাম, না না, আমি কেন তোমাকে বিক্রি করে দেব? এই শুনে ছেলেটা একটু শান্তি পেল আর সোফায় গিয়ে বসে পড়ল। তার মুখে একটা উজ্জ্বল ভাব দেখলাম। সে বলে, যখন আমি জন্মেছিলাম তখন আমার বাড়িতে শোক পালন করা হয়েছিল। মনে হয়েছিল যেন আমি জন্মাইনি, আমি মরে গেছি। আমি যখন বড় হতে লাগি তখন আশেপাশে অনেক অত্যাচার দেখেছি। আমার বাবা আমার মাকে একটা মোটা ডান্ডা দিয়ে মেরে মেরে কালশিটে ফেলে দিত। বাবা আমার দিকে তাকিয়ে মাকে বলতো, এর থেকে ভালো হতো যদি তুই নিঃসন্তান হতিস। কিন্তু এটা তুই কাকে জন্ম দিলি? বাবার কথা শুনে আমি আয়নার সামনে এসে দাঁড়াতাম। তন্বী বলতো যে বাবার কথায় কান্না দিতে আমি নাকি খুব ভালো দেখতে। কিন্তু আমি যদি ভালো হই তাহলে আমার জন্য মাকে কেন মার খেতে হয়? আমি তন্বীর কাছে টাকা চাইলে সে আমাকে 2 টাকার নোট ধরিয়ে দিত। আমি দৌড়ে দোকানে গিয়ে মায়ের জন্য আমার পছন্দ মতন টফি কিনে আনতাম। এসে মাকে সেটা খাওয়াতাম আর বলতাম, মা এটা খেয়ে নাও, তুমি আরাম পাবে। মা আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত। তখন আমি খুব ছোট ছিলাম। আমার বয়সী ছেলেরা সারাদিন খেলে বেড়াতো,
কিন্তু আমার খেলতে ভালো লাগতো না। আমি সারাদিন বাড়িতে বসে মাকে পাহারা দিতাম, যাতে বাবা আবার মাকে না মারে। কিন্তু আমি অনেক চেষ্টা করা সত্ত্বেও 3-4 দিন পর পরই মা বাবার হাতে মার খেত। আমি আমার ছোট ছোট হাত দিয়ে মায়ের পা টিপে দিতাম যাতে মা আরাম পায়। কিন্তু মা নিজের যন্ত্রণা ভুলে আমার ছোট ছোট হাতে চুমু খেত আর কাঁদত। মা বলতো, আমার মার খেতে কষ্ট হয় না, তোর এইসব আচরণ দেখে আমার কষ্ট হয়। একদিন মা বাজার থেকে আমার জন্য একটা সাইকেল কিনে আনে আর বলে, তুই তো বাইরে খেলতে যাস না, তাই বাড়িতেই তোর খেলার জিনিস এনে দিয়েছি। আমি সাইকেলটা পেয়ে খুব খুশি ছিলাম। আমি খুশি হয়ে মাকে চুমু খাই। তারপর থেকে রোজ রোদের মধ্যে আমি সাইকেল চালিয়ে বেড়াতাম। মা বলতো, এই শেষবার তোকে আমি রোদে খেলতে দিচ্ছি, এরপর থেকে তোকে আর রোদে বেরতে দেব না। আমি কিছুক্ষণ পর পরই সাইকেল থেকে নেমে সাইকেলটাকে কাপড় দিয়ে মুছতাম, যাতে ওটা সবসময় নতুন মনে হয়। একদিন রাতে যখন বাবা বাড়ি ফেরে, তখন আমি সাইকেল থেকে ঝুলছিলাম। বাবা জিজ্ঞেস করে, ওকে এই সাইকেলটা কে কিনে দিয়েছে? বাবা আমার গালে 2 চড় মেরে আমাকে সাইকেল থেকে নামিয়ে আনে। তারপর কুডুল দিয়ে মেরে সাইকেলটা ভেঙে দেয়। এটা দেখে আমার চোখে জল চলে আসে। আমি রাতে না খেয়ে শুতে চলে গেলাম। রাতে মা আমার ঘরে আসে। আমার পাশে বসে বলে, বাবু, আজ তোর সাথে আমার কিছু কথা আছে। তোর এখন 4.5 বছর বয়স হয়ে গেছে, তুই এখন অনেক কিছু বুঝিস। এখন তোর মা তোকে সব কথা বলতে পারে, তাই না? আমি মাথা নাড়লাম। মা আমায় জিজ্ঞেস করে, তোর দিদির নাম কি? আমি বলি, তন্দি। মা বলে, আর তোর নাম কি? আমি চুপ করে যাই। আমি বলি, বাবা আমাকে কমজাত বলে, তুমি আমাকে বাবু বলো। এর মধ্যে আমার নাম কোনটা?